স্নিগ্ধার গল্পের বাগানে আজ নতুন গল্প নিয়ে হাজির হয়েছি। স্নিগ্ধা চৌধুরীর প্রথম গল্প বের হয় আনন্দমেলা পত্রিকায় 2023-এর ডিসেম্বর সংখ্যায়। আজকের গল্প পুরীর সে রাত। আমি তখন সবে সবে উচ্চ মাধ্যমিক পাশ করে কলেজে ভর্তি হয়েছি। ক্লাস তখনও শুরু হয়নি। করোনা দেশ থেকে যাই করছে। অনেকদিন বাদে আস্তে আস্তে স্কুল কলেজ খুলতে শুরু করেছে। বাবার কলেজও খুলে গেছে, যদিও বেশিরভাগ ক্লাস হয় অনলাইনে। বহুদিন দূরপাল্লার ট্রেন বন্ধ ছিল, লোকাল ট্রেনও বন্ধ ছিল অনেক দিন। আস্তে আস্তে যানবাহন চলাচল স্বাভাবিক হচ্ছে, মানুষের জীবনযাত্রা আবার স্বাভাবিক ছন্দে ফিরছে। ছোট পিসুকে আর 2 বছর কাতারে থাকতে হবে। কোম্পানির সাথে পিসেমশাইয়ের তেমনই চুক্তি। ছোট মেসুমনি কোনো বছর একবার, কোনো বছর 2-3 বার কলকাতায় আসে। করোনার সময় 1 বছরেও বেশি পিসিমণিকে একা একা বরোদায় থাকতে হয়েছে। সে সময় সারা দেশ জুড়ে ওয়ার্ক ফ্রম হোম চালু হওয়ার কারণে অফিসেও যেতে হয়নি। বরোদায় আমাদের তেমন কোনো আত্মীয়স্বজন নেই। সেখানে পিসিমণি একা একা হাঁপিয়ে উঠেছিল। কাজেই বাস ট্রেন চলাচল স্বাভাবিক হওয়ার সঙ্গে সঙ্গেই পিসিমণি কলকাতায় আসার তোড়জোড় শুরু করে। এসেই পুরীতে যাবার বায়না ধরে। এর আগের বছর জগন্নাথ দেবের রথযাত্রার সময় বাইরের ট্যুরিস্টদের পুরীতে অ্যালাউ করা হয়নি। আর এবার আমরা টিকিট পেলাম জগন্নাথ দেবের স্নানযাত্রা 2 দিন পরে। যদিও এ সময় জগন্নাথ দর্শন হবে না, সমুদ্র দর্শন তো হবে। পুরীর সমুদ্রে স্নান করার মজাই আলাদা। ভোরবেলা ট্রেন থেকে নেমে দেখলাম স্টেশন চত্বর ভেজা ভেজা। রাতে খুব ঠান্ডা লাগছিল। সারা রাত বৃষ্টি হয়েছে, মানে পুরো অঞ্চল জুড়ে বৃষ্টি চলছে। আসার সময় পিসিমণি অনলাইনে আবহাওয়ার খবর দেখে এসেছে। কি এক নিম্নচাপ তৈরি হয়েছে, বৃষ্টি চলবে বেশ কয়েকদিন। হোটেলে যাবার জন্যে আমরা 3টি রিক্সা নিলাম। বাবা বলে, ভোরের নরম আলোয় হঠাৎ দেখা সমুদ্রের জলরাশি এক দারুণ অনুভূতি তৈরি করে। আমিও একটু একটু করে বাবার ভাবনায় জারিত হচ্ছি। বাবার ভালো লাগা আমার মধ্যে ছড়িয়ে পড়ছে। সমুদ্র তার নীল রঙের বিস্তার নিয়ে মাকের আড়ালে আমাদের অপেক্ষাতেই ছিল। বাঘ ঘুরতেই সর্বাঙ্গে শিহরণ খেলে গেল। করোনার পর আসার পরে প্রথম যে ধাক্কাটা আমরা খেলাম তা হলো সমুদ্রের ধারে যে হোটেলে আমরা সাধারণত উঠি, সেই হোটেলটি কেমন হতশ্রী চেহারা নিয়ে দাঁড়িয়ে আছে। করোনার তাণ্ডব আর ঝড়ের দাপটে হোটেলটি অনেক দিন ধরে বন্ধ। এখন মেরামতির কাজ চলছে। বাধ্য হয়ে আমরা আরও দূরে স্বর্গদ্বার ছাড়িয়ে মেরিন ড্রাইভ ধরে সামনের দিকে এগিয়ে চললাম। সমুদ্রের ধারে একটি হোটেল পাওয়া গেল। এই হোটেলে আমরা আগেরবার ছিলাম। দোতলায় 2টো আর 3তলায় একটি ঘর পেলাম। দোতলার 3 দিকে ঘর আর মাঝখানে বিশাল করিডোর। দোতলার একটি ঘরে মা, বাবা আর আমি, আর একটি ঘরে পিসিমণি আর তার 3 বছরের ছেলে পাভেল। আর পাভেলের দেখভালের জন্যে আমাদের সবসময় কাজের লোক অমলা মাসিকে আনা হয়েছে। কাকামণির ঘর 3তলায়। আমাদের ঘরের ব্যালকনির দরজা খোলা মাত্রই হু হু করে ঠান্ডা বাতাস এসে ভেতর অবধি কাঁপিয়ে দিল। হোটেলটিতে একটি সমস্যা, এখানে খাবারের ব্যবস্থা নেই। 5 বছর আগে এই হোটেলে খাই খাই নামে একটি বাঙালি রেস্টুরেন্ট বেশ রমরম করে চলত। করোনার কারণে সেই সমস্ত দোকানদার পাততাড়ি উঠিয়ে নিজের জায়গায় ফিরে গেছে। দোতলার করিডর জুড়ে এদিক ওদিক 2টো টেবিল, খানাটেক চেয়ার এখনো রয়েছে। বিশু নামের একটি 24-25 বছরের ছেলে আমাদের লাগেজগুলো ওপরে নিয়ে এলো। সে বলল, কোনো কিছু প্রয়োজন হলে তাকে বললে সে এনে দেবে। এছাড়া পাশের গলিতে একটি ভালো রেস্টুরেন্ট আছে। সে রেস্টুরেন্টের মালিকের সাথে আমাদের আগে থেকেই চেনা জানা। আমাদের পাশের পাড়ার অখিল নামে এক ভদ্রলোককে কাকা এখানে ব্যবসা করার জন্য লিজে হোটেল ঠিক করে দিয়েছিল। সে প্রায় 8 বছর আগের কথা। কাকামণির অফিসের হলিডে হোম বিভিন্ন জায়গায় ছড়িয়ে আছে।
তাই কাকামণির কাছে অনেকেই আসে। কাকামণি সাধ্যমতো তাদের সাহায্য করে। অখিলদার ব্যবসার দিন দিন শ্রীবৃদ্ধি হয়েছে। উনি কলকাতায় ফিরলেই আমাদের বাড়িতে আসেন, পুরীর গজা, নানা রকম মিষ্টি নিয়ে। সেই অখিলদা করোনা মহামারী রূপে আসার আগে এখানে একটি রেস্টুরেন্ট খুলেছিল। ব্যবসা একদম ঠিক হয়নি, ভালো হয়নি আর কি। আশা করছে এবছর রথযাত্রা থেকে ব্যবসা চাঙ্গা হবে। আমরা যে হোটেলে উঠেছি সেখান থেকে অখিলদার বাঙালি রেস্টুরেন্ট 2-3 মিনিটের পথ। অখিলদা বারবার করে রিকোয়েস্ট করেছে আমরা যেন ওর হোটেলে যাই। এই হোটেলে যেহেতু খাবারের ব্যবস্থা নেই, আমরা ঠিক করলাম অখিলদার হোটেলে ভালো খোলে খাবার, আমরা ওখানেই খাবো। আগে এ হোটেল লোকজনে গমগম করত। হোটেলে মোট 4 জন বয়, এছাড়া রেস্টুরেন্টের লোকজন ছিল। এখন টুরিস্টদের প্রয়োজন দেখাশোনার জন্য একটি ছেলে ছাড়া আর কেউ নেই। করোনার সময় সেই যে তারা বাড়িতে গেছে আর ফেরেনি। বিশু চা আর গরম গরম কচুরি নিয়ে আসে। খাওয়া শেষ করে আমরা সমুদ্র স্নানে যাই। এবারে সমুদ্রের ঢেউ একটু অন্যরকম, একটু ভয়ঙ্কর। আমরা ভীষণ ক্লান্ত ছিলাম, তাই দুপুরে খাওয়ার পর বিছানায় গা আড়ালাতেই কখন যেন সন্ধে নেমে এলো। সমুদ্রের ধারে তেমন ভিড় ছিল না। সবে সবে জগন্নাথ দেবের স্নান যাত্রা গেছে। আকাশ ভর্তি মেঘ, চাঁদের আলো তাই মলিন। তবুও সমুদ্রের ধারে বসে থাকতে ভালো লাগছিল। ঝোড়ো হাওয়া আর সমুদ্রের ঢেউ দেখতে দেখতে কখন যেন 9টা বেজে গেছে। রেস্তোরাঁয় খাবার সময় শুনতে পেলাম কয়েকদিন ধরেই এমন ঝোড়ো হাওয়া দিচ্ছে। রাস্তাঘাটটাই এত ফাঁকা, সাধারণ মানুষ ভয় পাচ্ছে এবারেও না কোনো বড় ঝড় হয়। পরপর 2 বছর দুটো বড় ঝড় হওয়ার কারণে ব্যবসাদারদের খুব ক্ষতি হয়েছে। পরদিন দ্রষ্টব্য স্থানগুলো দেখার জন্য সকাল 9টার মধ্যে ব্রেকফাস্ট করে বেরিয়ে পড়লাম। যদিও বহুবার দেখা, তবু পুরীতে এলে একদিন রাখা হয় এ সমস্ত স্থানে ঘোরার জন্যে। হোটেলে ফিরতে রাত্রি নেমে এলো। সারাটা পথ ছিল অন্ধকার, এমনকি মেরিন ড্রাইভেও আলো নেই। টিপ টিপ করে বৃষ্টি শুরু হয়েছে। আমাদের হোটেলটি কেমন অন্ধকারে একা একা দাঁড়িয়ে আছে। 2তলায় 2টো ঘর আর 3তলায় একটি ঘর নিয়ে কেবল আমরাই রয়েছি। পাশাপাশি ঘরের সব টুরিস্টরা চলে গেছে। বিশাল বড় করিডরে একটি মাত্র মোম জ্বলছে। ঘরগুলোতে কোনো আলো দেবার জন্যে অনেক ডাকাডাকি করেও কাউকে পাওয়া গেল না। অন্ধকারে পিসিমণি 3 বছরের ছেলে পাভেল কাঁদতে শুরু করেছে। সে বড় হয়ে কখনো এমন অন্ধকার দেখেনি। ফেরার পথে পাভেলের জন্য একটা বেলুন কেনা হয়েছিল। কাকামণি বলল, যা ঋষি, বেলুনটা নিয়ে আয়। কাকামণি আর আমি করিডোরে বেলুন নিয়ে খেলতে লাগলাম। পাভেল তাই দেখে খুশি হয়েছে। সেও মায়ের কোলে থেকে হাত বাড়িয়ে বেলুন মারার চেষ্টা করছে। হঠাৎ এক দমকা হওয়ায় বেলুনটি সিঁড়ি দিয়ে ওপরে উঠতে শুরু করলো। আমি আর কাকামণি বেলুনের পেছনে ছুটে গেলাম। 3তলায় উঠে বেলুনটি কোথায় যেন উধাও হয়ে গেল। কাকামণি আর আমি দুধদার করে ছাদে উঠে এলাম। আমাদের সঙ্গে সঙ্গে বাবাও ছাদে উঠে এসেছে। বেলুনের চিহ্ন কোথাও নেই। সামনে অনন্ত সমুদ্র, আকাশে বিদ্যুৎ চমকাচ্ছে। ঘোলাটে আকাশে যত দূর চোখ যায় পুরোটাই শূন্য, শুধুই শূন্য। ঝোড়ো হওয়ার দমকে আকাশের এ প্রান্ত থেকে ও প্রান্তে মেঘের আনাগোনা ছাড়া আর কোনো কিছুর চিহ্ন কোথাও নেই। আমরা 3জন সেই অনন্ত আকাশের দিকে হাঁ করে তাকিয়ে রইলাম। সম্বিত ফিরল কারো ডাকে। কি খুঁজছেন স্যার? পেছনে ফিরে দেখি একটি রোগা পাতলা ছেলে দাঁড়িয়ে। বাবা বলল, বিশু, বেলুনটা কোথায় উধাও হলো দেখেছ? আমি বিশু না স্যার, আমি পদ। সত্যি বলতে কি, ছাদের মাঝখানে অন্ধকারে হঠাৎ এমন একজনকে দেখে আমি ঘাবড়ে গেলাম। বাবা বলল, তুমি কোথা থেকে? পদ। করোনার সময় দেশে গেছিলাম, এখানে সব বন্ধ ছিল। এছাড়া দেশে আমার এক দিদি আছে, সে অসুস্থ হয়ে পড়ায় দেশে যেতে হলো। সেখানে গিয়ে আমিও অসুস্থ হয়ে পড়ি, তাই বহুদিন আসতে পারিনি। ম্যানেজার সাহেব বারবার খবর পাঠাচ্ছিলেন, সামনে রথযাত্রা, কাজে চাপ থাকবে,
তাই চলে এলাম। আমরা খুব গরিব স্যার, কাজ ছেড়ে বসে থাকলে কিভাবে চলবে? বাবা: তোমার দিদি কেমন আছেন? পদ: ঠিক আছে। বাবা: এইমাত্র একটা বেলুন ওপরে উঠে এসেছে, দেখেছো কি? পদ: আমি তো ওপরেই ছিলাম। না স্যার, কোনো বেলুন দেখিনি তো। যাক, পদকে পেয়ে ভালোই লাগলো। রাতে হাওয়ার দমক, বৃষ্টির স্রোত ক্রমশ বাড়ছিল। সারা বাড়িতে ওই একটিমাত্র টিমটিমে আলো কেমন এক আলো আঁধারির সৃষ্টি করেছে। বাবা পদকে টাকা দিয়ে 5টা বড় মোম, জল আর প্রয়োজনীয় 2-1টি জিনিস আনতে বলল। পদ বলল, কাছে পিঠে কোনো বড় দোকান নেই। বড় দোকান সে স্বর্গদ্বার ছাড়িয়ে। গলির মধ্যে ছোট একটা মুদির দোকান আছে, সেখানে সব পাওয়া যাবে বলে মনে হয় না। অল্প সময়ের মধ্যে পদ তিনি ছোট একটা বড় মোম, খাবারের জল নিয়ে এলো। বলল, এই পাওয়া গেছে। বাবা খুচরো টাকা ফেরত নিল না, আরও কিছু টাকা পদকে দিয়ে বলল, এ দিয়ে পথ্য কিনো। বছর 5 আগে যখন আমরা এখানে ছিলাম, পদ রাতে দিনে বেশ কয়েকবার আমাদের প্রয়োজনীয় জিনিসপত্র এনে দিত। অনেকদিন পর একজন চেনা লোককে দেখে আমাদের খুব ভালো লাগছিল। রোগা বোগা, বছর 25-এর ছেলে, আরও রোগা হয়ে গেছে। চোখ দুটো কোটরগত, যেন হাওয়া দিলেই উড়ে যাবে। যাবার সময় পদ বলে গেল, আমি নিচে থাকবো, প্রয়োজন হলে ডাকবেন। আমরা সবাই একটা ঘরে বসে বিভিন্ন রকম আলোচনা করতে লাগলাম। আলোচনার মূল বিষয় একটাই, বেলুনটা কোথায় গেল? দোতলার সিঁড়ি বেয়ে উঠতে উঠতে 3তলায় উঠে ভ্যানিশ। এর মধ্যে রাতের খাবার চলে এসেছে। বাবা অখিলদার হোটেলে বলে এসেছিল রাত 9টার মধ্যে খাবার পাঠাতে। গরম গরম বাসমতি চালের ভাত, মটরশুঁটি নারকেল দিয়ে মুগ ডাল, আলু ভাজা, ওল চিংড়ির তরকারি, মুরগির ঝোল আর চাটনি, পাঁপড়। অসাধারণ রান্না। সত্যি বলতে কি, এত ভালো রান্না খুব কম পাওয়া যায়। অখিলদা নিজেই এসেছিল একটি ছেলেকে নিয়ে। যাবার সময় অখিলদা বলল, মোম আর জল সাবধানে খরচ করবেন। অন্য অনেক জিনিসের মতো এই 2টি জিনিস এখন কম পাওয়া যাচ্ছে। কারেন্ট একবার গেলে সহজে আসে না। এই হোটেলের মতো অনেক হোটেলেই জেনারেটর খারাপ হয়ে পড়ে আছে। বাবা বলল, হ্যাঁ, পদ খুঁজে পেতে এ কটা মোম পেয়েছে, না হলে মোবাইলে ফ্ল্যাশ লাইটের আলো জ্বালিয়ে কতক্ষণ রাখা যায়। অখিলদা ভীষণ অবাক হয়ে জিজ্ঞেস করে, পদ? বাবা, হরিপদ। অখিলদা, হরিপদ? ও তো করোনাতে মারা গেছে। বাবা, তাহলে ও কে ছিল? অখিলদা, করোনার পরে এখানেও চুরিচামারি উটকোলকের উৎপাত বেড়ে গেছে। কারেন্ট যাবার পর এই হোটেলের ম্যানেজার আর পাশাপাশি কিছু হোটেলের কর্মী মিলে ইলেকট্রিক অফিসে গিয়েছিল। দল বেঁধে না গেলে ওরা পাত্তা দেয় না। সম্ভবত সে সময় কেউ চুরি করার জন্য উপরে উঠেছিল। উপরে জলের পাম্প থাকে, আপনারা উপরে না গেলে পাম্প নিয়ে পালাতো। আজ আর আলো আসবে না, কেবল ফেল্ট হয়েছে। বাবা, উটকোলক, আমরা এত ভুল করব? এরপর অখিলদা আর কথা বাড়ালো না। অখিলদার সাথে আসা ছেলেটি কেমন অস্থির হয়ে উঠল, ভয়ে ভয়ে এদিক ওদিক কি যেন দেখছে। পারলেও খাবারের প্লেটগুলো না নিয়েই চলে যায় আর কি। যাবার সময় অখিলদা বলে গেল, রাত বিরেতে একা যাবেন না, আর ছাদে না যাওয়াই ভালো। পরিস্থিতি আস্তে আস্তে স্বাভাবিক হবে নিশ্চয়ই। এর মধ্যে আশেপাশের লোক উটকোলক চলে আসে। কে চোর কে ছ্যাচোর বোঝার উপায় নেই। এই ঘটনা শোনার পর আমাদের সবার মন খুব খারাপ হয়ে গেল। এর মধ্যে করিডোরে রাখা মোমগুলো গলে গলে নিভে গেছে। শুধুমাত্র আমাদের ঘরের বড় মোমটি জ্বলছে। তারা অল্প আলো এসে করিডোরে পড়েছে। পাভেল পিসুমণির কোলে ঘুমিয়ে পড়েছে। কাকামণি পাভেলকে আমাদের বিছানায় শুয়ে দিল। প্রবল ঝোড়ো হাওয়া বইছিল। পিসিদের ঘর লাগোয়া বাথরুমের কাচের জানলার একটা পার্ট ভেঙে গেছিল। সেখান থেকে ঠান্ডা হাওয়া সারা ঘরেই ছড়িয়ে পড়ছে। বাথরুমের দরজা বন্ধ থাকা সত্ত্বেও এত হাওয়া কোথা থেকে আসছে বোঝা যাচ্ছে না। পিসি আমাদের ঘরে চলে এসেছে। এত বড় হোটেলে আমরাই একটিমাত্র পরিবার। বাবা কাকামণিকে বলল, আজ এক রহস্যময় রাত, কি সমস্ত অদ্ভুত ঘটনা ঘটে চলেছে। এমন রাতে 3তলায় একা থাকতে হবে না। ঠিক হলো, একটা ঘরেই সবাই আমরা থাকব। মা, পিসি, পাভেল আর অবলা মাসি খাটে, আমি, বাবা, কাকামণি নিচে বিছানা পেতে শুলাম।
হোটেল থেকে বিছানা দিয়ে গেছিল নিচে পাতার জন্য, আমরাই চেয়ে নিয়েছি। ঝমঝম বৃষ্টির শব্দ শুনতে শুনতে চোখে ঘুম নেমে এলো। অনেক রাতে কাছাকাছি কোথাও বাজ পড়ার বিকট শব্দে আমার ঘুম ভেঙে গেল। জানলার পর্দা সরে গেছিল, কাচের জানলার গায়ে বড় বড় বৃষ্টির ফোঁটা পড়ছিল। দরজায় কেউ প্রবল জোরে ধাক্কা মারছে, যেন কেউ জোর করে ঘরে ঢুকতে চায়। আমি বিছানায় উঠে বসেছি, দরজা খুলবো কিনা ভাবছি, কারোর কোনো বিপদ হলো না তো। বাবা বলল, কোথায় যাচ্ছিস? আমি, কেউ দরজায় ধাক্কা মারছে বাবা। বাবা বললেন, ওটা ব্যালকনির দরজা, সমুদ্র থেকে প্রবল বেগে বাতাস দিয়ে ধাক্কা মারছে, কোনো মানুষ নয়। আর একটা অদ্ভুত ব্যাপার আমি অনুভব করছিলাম, ঘরে এতগুলো মানুষের শ্বাস প্রশ্বাসের সাথে সাথে আরও একটা বড় বড় শ্বাস নেবার শব্দ শোনা যাচ্ছে, যা এ ঘরের কারো নয়। বাবা বলল, শুনতে পাচ্ছিস? আমি বললাম, হ্যাঁ। মনে হয় আশেপাশে খুব কেউ অসুস্থ হয়েছে। বাবা কথা বলল, সকালে উঠে খোঁজ নিতে হবে। অনেক সময় মৃত্যু পথযাত্রীর এমন শ্বাসকষ্ট হয়, তাকে বলে শ্বাস ওঠা। কিন্তু এখানে সত্যি তো, এই শ্বাস প্রশ্বাসের শব্দ কার? এ ঘরের কারো নয়। ভোরের দিকে চোখ লেগে যায়, মায়ের ডাকাডাকিতে একটু বেলায় ঘুম ভাঙে। বিশু চা নিয়ে এসেছিল। বাবা বিশুকে বলে, রাতে বড় বড় শ্বাস টানার শব্দ পেলাম। এই হোটেলে কেউ অসুস্থ হয়েছে নাকি? মা পিসিমণি দুজনেই বলল, ওরাও শুনেছে। বিশু, ও কিছু নয়, এক ধরনের রাতচরা পাখি। পাশে বিশাল ঝাঁকড়া গাছটা আছে, রাতে এসে ওতে থাকে। বাবা একটু অবাক হয়েই বলে, এমন পাখির কথা কখনো শুনিনি তো। বিশু আর কথা না বাড়িয়ে দ্রুত বেরিয়ে গেল। সকালে বৃষ্টি একটু হয়েছিল, পুরোপুরি থামেনি। বাবা বলল, চল ঋষি, একটু সমুদ্রের ধার থেকে ঘুরে আসি। মা বলল, এরকম আবহাওয়ায় সমুদ্রে না নামাই ভালো। বাবা, সমুদ্রে নামবো না, একটু বেরিয়ে আসবো। আমি বাবার কাকামণি ঘর থেকে বেরিয়েই তিনজনে অবাক হয়ে দেখলাম আমাদের ঘরের বাইরে একটা ব্যবহার করা ইনহেলার পড়ে আছে। বাবা বাবা বলল, বুঝতে পারছি না এরা কেন কিছু গোপন করছে। রাতে শ্বাসকষ্ট হচ্ছিল কারো। এই হোটেলে কোনো অসুস্থ মানুষ আছে? আমরা অখিলদার হোটেলে ব্রেকফাস্ট করতে গেলাম। অনেক খোঁজাখুঁজি করেও অখিলদার দেখা পেলাম না। খাওয়া শেষ করে আমি বাবা সমুদ্রের দিকে এগোলাম। বাবার হোটেলের ক্যাশে বসা ছেলেটিকে বলল, দুপুরের খাবার 12টার মধ্যে পাঠিয়ে দিতে, আর বিকেল 5টায় আমরা বেরিয়ে যাব। অখিল যেন তার আগে অবশ্যই দেখা করে। রেস্টুরেন্ট থেকে বেরিয়ে বাবা বলল, জানতে হবে ব্যাপারটা কি। কাকামণি বলল, এরা কিছু লুকোচ্ছে। কিন্তু কেন? আজকের আবহাওয়া আরও খারাপ। সমুদ্র এত উত্তাল, জলের ঘূর্ণি পা পেঁচিয়ে ফেলে দিচ্ছে, সোজা হয়ে দাঁড়ানো যাচ্ছে না। পুরীর সমুদ্রের এমন তাণ্ডব রূপ এর আগে কখনো দেখিনি। টুরিস্টরা ভয়ে কেউ জলে নামছিল না। বিকেলে আমরা হোটেলে গেটের বাইরে দাঁড়িয়েছিলাম, রানিং অটো ধরবো বলে। এর মধ্যে অখিলদা হন্তদন্ত হয়ে এলো। বাবাকে কালকের ঘটনাটা বলতে ও নিচু স্বরে বলল, স্যার, এই হোটেলে একটা গণ্ডগোল আছে। আমি তো জানতাম না আপনারা এই হোটেল বুকিং করবেন। করোনার সবাই করোনার সময় সবাই হোটেল ছেড়ে চলে যায়। হরিপদের যেহেতু নিজের বলতে তেমন কেউ ছিল না, তাই হরিপদ আর বিলাস বলে একটি ছেলে হোটেলের দেখভালের জন্য থেকে যায়। হরিপদ 12 বছর বয়স থেকে শ্রীধর পাণ্ডার বাড়িতে কাজ করত। একরকম নিজের বাড়ির ছেলের মতো হয়ে গেছিল। হোটেলের মালিক শ্রীধর পাণ্ডা খুব ভরসা করত ওর ওপর, তাই ওকে দেখভালের দায়িত্ব দেয়। হোটেল তো আর এমনি এমনি ফেলে রাখা যায় না। এর মধ্যে একদিন রাতে হরিপদ জ্বর আসে। বিলাস আগে থেকেই জ্বরে কাতরাচ্ছিল। তখন তো প্রায় প্রতি ঘরে ঘরে জ্বর, কাশি লেগেই থাকতো। যদিও মহামারী এখানে সেভাবে ছড়ায়নি, কিন্তু এর 10-12 দিন আগে হরিপদর গ্রামের বাড়িতে গেছিল ওর কোনো এক আত্মীয়ের অসুস্থতার খবর পেয়ে। সেখান থেকেই রোগবাধি এসেছিল। তারপর হরিপদর ছিল শ্বাসের রোগ। জ্বরের সঙ্গে সঙ্গে শ্বাসকষ্ট শুরু হয়। মাঝরাতে তা প্রবল আকার ধারণ করে। অনেক খোঁজাখুঁজি করেও ওর ইনহেলার পাওয়া যায়নি। ইনহেলার যে ফুরিয়ে গেছে সেটাও খেয়াল করেনি।
সে সময় সন্ধে হতে না হতেই সব ওষুধের দোকান বন্ধ হয়ে যেত। ইনহেলার না পেয়ে সে রাতেই প্রবল শ্বাসকষ্টে হরুপদ মারা যায়। এর কিছুদিন পর বিলাস সেখান থেকে পালিয়ে যায়। রাতে থাকতে বিলাস ভয় পেত। প্রতি রাতে কারো শ্বাসকষ্ট ওকে ঘুমোতে দিত না। মাঝে মাঝে রাতে ছাদে এ ঘরে ও ঘরে কে যেন ঘুরে বেড়াতো। আমরা গেটের সামনে দাঁড়িয়েছিলাম। অন্ধকার গড় হয়ে এসছিল। ঝিরঝির করে বৃষ্টি পড়ছিল। মাথার ওপর শেড থাকায় বৃষ্টির জল আমাদের গায়ে সরাসরি পড়ছিল না, তবে হাওয়ার দাপটে বৃষ্টির ছাট এসে লাগছিল। আমরা সবাই গভীর বিষাদে ডুবে যাচ্ছিলাম। বাবা জিজ্ঞেস করল, ও কি কখনো কারো কোনো ক্ষতি করেছে? অখিলদা, না, ক্ষতি করেনি, তবে এই জায়গাটার মায়া ও ছাড়তে পারে না। বাড়িঘর বলতে এটাই ওর সব ছিল। ও নাকি মাঝে মাঝে এখানে ফিরে ফিরে আসে। অখিলদা বলল, আর একটা বিশেষ অনুরোধ। এই কথাগুলো যেন কেউ না জানে। হোটেলের বদনাম হয় এমন কিছু যেন না হয়। এখন কোনো ট্রেন আসার সময় নয়, তাই হোটেলের ম্যানেজার এ সময় রেস্ট নেন। এসব কথা পাঁচ কান হলে মালিক শ্রীধর পাণ্ডা আমাকে ছেড়ে কথা বলবে না। অখিলদা যেমন চুপচাপ এসেছিল তেমনি চুপচাপ চলে গেল। কি এক বিষাদে আমরা সবাই ডুবে গেছিলাম। অন্ধকারে কেউ কারো মুখ স্পষ্ট দেখতে পাচ্ছিলাম না, তবে একজনের মনের বিষাদ অন্যজনকে ছুঁয়েছিল। প্রায় 25 মিনিট দাঁড়াবার পর একটা ফাঁকা অটো পাওয়া গেল। বাবা, মা, পিসিমণি, পাভেল, হরির মা, এদের সবাইকে এক অটোতে তুলে দিলাম। আর যতটা পারা যায় লাগেজ ওদের সাথে দিয়ে দিলাম। বাবা আপত্তি করছিল। কাকামণিকে বলল, আমি আর তুই থাকি, ঋষিকে ওদের সাথে পাঠিয়ে দে। আমি বললাম, না, তোমরা চলে যাও, অটো না পেলে আমরা রিকশায় চলে যাব। আমাদের সঙ্গে দুটো লাগেজ ছিল। বেশিরভাগ লাগেজ বাবা অটোতে তুলে নিয়েছিল। সাধারণত পুরীর অটোগুলো বেশ বড় হয়। আমরা অনেকটা আগে বেরিয়েছিলাম। এমন আবহাওয়া যদি অটো পেতে অসুবিধা হয়। অনবরত টিপ টিপ করে বৃষ্টি পড়ছিল। আধো অন্ধকারে আমাদের হোটেলটি একা দাঁড়িয়ে আছে। আসার দিন খেয়াল করিনি হোটেলের দোতলা তিনতলার অনেকগুলো ঘরের কাচের জানলা ভাঙা ভাঙা অবস্থায় পড়ে আছে। এর মধ্যে অনেকটা সময় পেরিয়ে গেছে। আমরা হাঁটা লাগালাম। একটা ফাঁকা অটো আমাদের সামনে এসে দাঁড়ালো। অটো ছেড়েছে। দূর থেকে হোটেলটিকে দেখে খুব খারাপ লাগছিল, যেন অন্ধকারে নিঃসঙ্গ এক পোড়ো বাড়ি। যখন স্টেশনে পৌঁছলাম তখন ট্রেন ছাড়তে মাত্র 12 মিনিট বাকি। ঝিরঝিরে বৃষ্টির মধ্যে আলো আঁধারিতে অটোওয়ালার ভাঙা মুখ, কোটরে ঢোকা চোখ কেমন এক বিভ্রান্তি তৈরি করলো। মনে হলো, এ তো সেই, ভুল দেখছি না তো। ভাড়া মিটিয়ে চলে যাচ্ছিলাম। কৌতূহলবশত কাকামণি বলে, ভাই, আপনার নাম জানতে পারি? পদ। এ কথা বলে অটোওয়ালা দ্রুত গতিতে বেরিয়ে গেল, আমাদের বিশ্বাস অবিশ্বাসের দোলাচলে ফেলে রেখে।